আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক ২১ রাতে। গণ অভ্যুত্থানে শুধুমাত্র ছাত্রলীগ ছাড়া কিংবা আওয়ামী লীগের যে মিত্র শক্তিগুলো ছিল তাদের ছাত্র সংগঠনগুলো বাদে আর সবাই এক কাতারে এসে অবস্থান নিয়েছিল এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেখলাম একটা চূড়ান্ত পরিণতি। কিন্তু ৫ আগস্টের পর থেকে ক্রমশই ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ বাড়ছে, মতানৈক্য সৃষ্টি হচ্ছে এবং সেগুলো সম্ভবত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কেন, সমস্যা কোথায় এগুলোতে, তাদের মধ্যে মতৈক্যে পৌঁছাতে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা, রয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। আমি ফাতেমা আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করি যে আমি ভূমিকা বলছিলাম যে সব ছাত্র সংগঠনগুলো শুধুমাত্র আওয়ামী লীগ বা তাদের মিত্র শক্তিগুলোর যে ছাত্র সংগঠন তারা বাদে আর সবাই এক কাতারে এসেছিলেন গণ অভ্যুত্থানে, কিন্তু তারপর থেকে বিভিন্ন ইস্যুতে আমরা মতবিরোধ দেখতে পাচ্ছি। কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইটিভিকে আমাকে এই প্রোগ্রামটিতে আমন্ত্রণ জানানোর জন্য। গণ অভ্যুত্থানের পরে তো আজকে প্রায় 6.5 মাস হতে চলেছে। এখন স্বাভাবিকভাবে আমরা প্রথম কয়েক মাসে যে ধরনের একটা রাজনৈতিক ঐক্য দেখেছিলাম সকল পক্ষের মধ্যে, সেটা কিন্তু গত 2 মাস ধরে আবার আমরা দেখছি কিছুটা একটা বলা যায় যে একটু ফাটল ধরেছে বা কিছুটা ভাঙন ধরেছে। তো একটা দিক থেকে, একটা অ্যাসপেক্ট থেকে বলা যায় যে যেহেতু সবার আসলে রাজনৈতিক লক্ষ্যটা আসলে ভিন্ন, বিভিন্ন পক্ষের রাজনৈতিক গোলটা আসলে এক এক রকম, এটার ফলাফল হিসেবে কিন্তু আপনার প্রাথমিকভাবেই কিন্তু সবার এক একজনের স্টেট ভাবনাটা কিন্তু ভিন্ন। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গায় একটা ভিন্নতা বা দূরত্ব তৈরি হয়। তবে আমাদের একটা চেষ্টা ছিল যে সকল ধরনের মতানৈক্য সত্ত্বেও যাতে এখানে একটা সহাবস্থান অন্তত যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে ততদিন যাতে এটা বিরাজমান থাকে, এটা আমাদের মধ্যে একটা আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। এখন বাট যত বেশি আসলে নির্বাচন সামনে আসছে, যত বেশি আসলে সরকারের এই নির্বাচন সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দিয়ে তারা সংস্কার কার্যক্রমগুলোর মধ্যে ঢুকছে, তত বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক পক্ষগুলো সেই অর্থে সরকারের প্রতিও সাপোর্টিভ হচ্ছে না এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি এক ধরনের বিরাগভাজন আচরণ করছে। এখন সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আসলে সকল পক্ষেরই দেশের যে স্বার্থ, দেশের যে কোন নিজেদের বাইরে গিয়ে যে দেশের স্বার্থটা ভাবাটা খুব গুরুত্বপূর্ণ এবং কোন সময় কোন বিষয়টা প্রায়োরিটি দেওয়া জরুরি, এই প্রায়োরিটি সেট আপের ক্ষেত্রে আমি মনে করি যে একটা দুর্বলতা আছে এবং সরকারের এক ধরনের দুর্বলতা আছে সকল পক্ষকে একসাথে নিয়ে চলার, যে সব সময়কার একটা কানেক্টিভিটির মধ্যে থাকা এবং সকল পক্ষের সাথে একটা কথাবার্তা বলে কেউ যাতে এখানে লেফট আউট ফিল না করে, ওই ধরনের একটা এনভায়রনমেন্ট সরকারের পক্ষ থেকে তৈরি করাটা দরকার ছিল। বিশেষ করে এই ধরনের এই মতানৈক্যতাটা বা একটা রাজনৈতিক ভিন্নতা তৈরি হয়েছে কারণ একটা বড় পোর্শন মনে করে যে সরকার আসলে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে না। এখন এইটা আমি মনে করি যে গভর্নমেন্টের এটা অবশ্যই একটা বড় লায়াবিলিটি ছিল এবং আমরা শুরু থেকেই কিন্তু বলে আসছিলাম, যখন আমাদের এই আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল তখন থেকেই কিন্তু আমরা বলে আসছিলাম যে সরকারের আসলে সকল পক্ষের মত নিয়ে তারা কিভাবে সংস্কার কার্যক্রমগুলো করতে চায় সে বিষয়ে মত নিয়ে আগানো উচিত। ইভেন পরবর্তীকালে যখন রাষ্ট্রপতি চুপ্পুর প্রসঙ্গ আসলো তখনও কিন্তু আমরা রাজনৈতিক ঐক্যমতের প্রসঙ্গটাকে গুরুত্ব দিয়েছি। এরপর আবার যখন প্রোক্লেমেশন ইস্যু আসলো তখনও কিন্তু আমরা রাজনৈতিক ঐক্যমতের প্রসঙ্গটাকে গুরুত্ব দিয়েছিলাম। তো সার্বিকভাবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু চাই সকলের মধ্যে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করতে, বাট যেটা হচ্ছে যে দিনের পর দিন যে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, যত বেশি নির্বাচন সামনে আসছে, ডাকসু নির্বাচন বলি বা ছাত্র সংসদ নির্বাচনগুলো বা ন্যাশনাল ইলেকশন, তত বেশি কিন্তু সকলের মধ্যে একটা নিজ নিজ পলিটিক্যাল কি বলবো পলিটিক্যাল হোমে ফিরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। না, আপনি যে বললেন যে আমি আরেকটু স্পষ্ট করে প্রশ্ন করি আপনাকে, আপনি নিজেই বললেন যে আপনাদের প্রতি বিরাগ ভাজন হচ্ছে রাজনৈতিক শক্তিগুলো, বিরাগ ভাজন হওয়ার কারণটি কি? এবং আপনি বলছেন দেশের স্বার্থে অবশ্যই সবার একতা বা ঐকমত্য আপনারা আশা করেন, সেখানেও ফাটল। দেশের স্বার্থ বলতে আমরা কোনটা বুঝবো? মানে রাজনৈতিক শক্তিগুলো যারা
কথা বলছে, তারাও বলছে দেশের স্বার্থে করা উচিত না বা উচিত, আপনারাও বলছেন দেশের স্বার্থে আমরা বক্তব্য দিচ্ছেন। এখানে মানে পার্থক্যটা দেখা যায় জনগণ বলতে আমরা কাকে পারসিভ করছি বা জনগণের আকাঙ্ক্ষা বলতে আমরা কোন বিষয়টাকে পারসিভ করতেছি। যে কোনো সময় দেখা যায় যে কোনো অভ্যুত্থান হোক বা বিপ্লবের পরবর্তী সময়ে যেটা বিপ্লব অভ্যুত্থানকারী যে শক্তি, সেই অভ্যুত্থানকারী শক্তির যে ন্যারেটিভ সেটা কিন্তু সোসাইটির বা গভর্নমেন্টের একটা ন্যারেটিভে পরিণত হয়। এখন আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু ফোর্সটা করিনি। আমরা একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা এই সংবিধানটাকে মানি না এবং ৭২-এর সংবিধানটা পরিবর্তন করা উচিত। একই সাথে আমরা বলেছি যে গত আওয়ামী লীগের আসলে বিচার হতে হবে, আহত নিহত চিকিৎসাগুলো হতে হবে এবং আমরা গণভুত্থানের আকাঙ্ক্ষা হিসেবে গণভুত্থানের আকাঙ্ক্ষার যে জায়গাটা আসলে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে বা সকলের মধ্যে একটা অনৈক্য তৈরি হতে পারে, সেটা হচ্ছে ৩ আগস্ট যখন নাহিদ ইসলাম শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্নটাতে গিয়ে আসলে এখানে রাজনৈতিক শক্তি যারা ১৫ বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই রাজনৈতিক শক্তি এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একই সাথে যেমন এখানে একটা ভাঙাগড়ার মধ্য দিয়েই তো একটা নতুন কিছু একটা তৈরি হয়। আমরা সবাই কিন্তু একটা ভাঙাগড়ার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই আমি মনে করি যে একটা প্রসেসের পার্ট, অনেক জায়গায় ঐক্য হবে, কোনো জায়গায় ঐক্য হবে না, তবে কোনো অনৈক্যই যাতে আসলে দেশকে ছাপিয়ে উঠতে না পারে এটা আমাদের মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ। আমি আসছি আপনার কাছে আবারও। মাহি শাহরিয়ার রেজা, আপনার মন্তব্য জানতে চাই যে মতবিরোধগুলো আসলে কোথায় এবং উমা ফাতেমা যে উচ্চারণ করেছেন যে ঐক্যে ফাটল ধরেছে, কেন এই ফাটল? জি ধন্যবাদ। যারা ২১ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন ২১ টিভির মাধ্যমে আমাদের কথা, সকলকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত দেখুন, গণ অভ্যুত্থানের সময় আমরা যখন এই গণ অভ্যুত্থান সংগঠিত করবার পেছনে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন, সেই শাসন উৎখাত করবার পেছনে আমরা যখন সকলে ছিলাম, আমরা কিন্তু আপনি যে বললেন যে আওয়ামী লীগ এবং তার যে ১৪ দলীয় জোট, সেই জোট যে অঙ্গ সংগঠনগুলো ছাড়া আমরা কিন্তু সকলেই এই গণ অভ্যুত্থানে সামিল হয়েছি এবং আমাদের একটি আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ থেকে এই স্বৈরাচারী ব্যবস্থার আমরা উৎখাত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাব। কিন্তু আজকে প্রায় ৬ মাস হতে চলল। আপনি ফেব্রুয়ারির ৮ তারিখে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পূর্ণ হবে। তো আমরা যেই আশাটুকু এই সরকারের কাছে করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই তার খুব বড় কিছু করবার সময় বা সুযোগ তার হাতে নেই, কিন্তু যেই ন্যূনতম সংস্কারগুলো তারা করার কথা ছিল, দেখুন জনগণ গত ১৫ বছরের জনগণের যে জীবনযাত্রার মান, আমরা দেখেছি সেই জীবনযাত্রার মান কিন্তু ব্যাপক অবনতি ঘটেছে। আমরা দেখেছি আমাদের দ্রব্যমূল্য সেটি ঊর্ধ্বগতি, জনগণের নাভিশ্বাস উঠে গিয়েছে। গত ৬ মাসেও কিন্তু এখনও পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার এই জনগণের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে জনগণকে তারা কিন্তু রেহাই দিতে পারেন নাই। তারাও তো তার সেই কথা বিরোধিতা করছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারাও তো বলছে যে নিত্য প্রয়োজন পণ্যমূল্য কমাতে হবে বা জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এখানে তো আপনাদের ভিতরে বিরোধ নাই, কিন্তু বিরোধটা আসলে কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে? দেখুন, এর পরবর্তীতে যেই কথাটি আসছে যে আমরা দেখেছি যখন বিলিয়ন বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার বিদেশে পাচার করেছে এবং তারা পরবর্তীতে শেষ সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নিকট থেকে তারা লোন প্রার্থনা করেছিল। এই যে আপনি বারবার বলা হচ্ছে যে আমরা কোনো বিদেশি শক্তির মুখাপেক্ষী হব না, ভারত বিরোধী কথা আমরা এখানে শুনছি, কিন্তু সেই তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল যারা পশ্চিমাদের সহায়তায় চলে, সেই মুদ্রা তহবিলের প্রেসক্রিপশনে আপনি জনগণের উপরে ভ্যাট চাপিয়ে দিলেন, আপনি মোবাইলে কল রেট বাড়িয়ে দিলেন এবং নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদির উপরে কিন্তু আমরা ভ্যাট বসতে দেখেছি। এবং আমি খুব সাধারণভাবে বলি, আপনি চশমা পরে আছেন, আমি চশমা পরে আছি, এটি আমাদের জন্য কোনো লাক্সারি বিষয় না, এটি কোনো আমরা কেউ শখে চশমা পরি না, কিন্তু সেই চশমার ফ্রেমের উপরে কিন্তু আমরা দেখেছি এই সরকার ভ্যাট নির্ধারণ করে এবং ভ্যাটের কারণে আমরা দেখলাম যে আমাদের দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পেল। সরকার বললেন যে এই সময়ে কোনো ধরনের নতুন করে টাকা ছাপানো হবে না। আমরা দেখেছি এখানে ২০,০০০ কোটি টাকার অধিক টাকা ছাপানো হয়েছে। সেই জায়গাগুলোকে বাদ দিয়ে আমরা যেই জায়গাগুলোতে বিতর্ক তৈরি করা হয়েছে, আমাদের জাতীয় গৌরবের বিষয়গুলোকে, মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, সেগুলোকে বিতর্ক তৈরি করা হচ্ছে। আপনি বলছেন যে সংবিধানকে বাতিল করে দিতে হবে, ফাইন, সংবিধান বাতিল করবেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান বাতিল করবার কে? সংবিধানের কোন কোন পয়েন্টে আপনার বিরোধ আছে, দ্বিমত আছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে মনে করি যে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান আসলে সম্পূর্ণ কোনো সংবিধান নেই, এর ভিতরে অসম্পূর্ণতা রয়েছে।
আমরা মনে করি যে বাঙালি জাতীয়তাবাদ এতদিন ধরে চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপরে, এবং সেই জাতীয়তাবাদের প্রেক্ষিতে আমাদের অন্যান্য জাতিগোষ্ঠীকে যে এই সাংবিধানিক স্বীকৃতি থেকে বাদ রাখা হয়েছে, আমরা এটার বিরোধিতা করি এবং আমরা মনে করি যে সকল জাতিগোষ্ঠীকেই কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আপনি বলছেন মুজিববাদকে ছুঁড়ে ফেলে দেবেন, মুজিববাদ কি? আজ পর্যন্ত আমরা মুজিববাদ কি এটা আমরা বুঝি না। আপনি বলছেন যে মুজিববাদের সাথে আপনি সংবিধানের চাল মূলনীতিকে মিলিয়ে ফেলছেন, যে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, আপনি এই চার মূলনীতিকে, সংবিধানের চাল মূলনীতিকে মিলিয়ে ফেলে আপনি মুজিববাদ প্রয়োগ করছেন। কিন্তু এই চাল মূলনীতি, কোনো মূলনীতি কিন্তু আকাশ থেকে এসে পড়ে নেই। আমাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম বাংলাদেশের, সেই লড়াই সংগ্রামের ফল হিসেবে আমাদের এই চার মূলনীতি এসেছে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনের ফল হিসেবে আমাদের এই চার মূলনীতি। তো সুতরাং আমরা যখন দেখলাম যে আমাদের মুক্তিযুদ্ধকে এখানে ছোট করার চেষ্টা করা হচ্ছে, বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, সুতরাং আমরা মনে করি যে ঐক্য অবশ্যই হবে। আমরা যেমন গণ অভ্যুত্থানের সময় আমাদের ঐক্য হয়েছে একটি প্রশ্নে, যে আমরা স্বৈরাচারী ব্যবস্থার উৎখাত করতে চাই। তো গণতান্ত্রিক বাংলাদেশে তো আমরা রাজনীতি করব, সেখানে আমাদের কিছু ঐক্যমতের জায়গা থাকতে হবে। আমরা ঐক্যমত হবে আমাদের জাতীয় গৌরবের বিষয় নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা আমার প্রত্যেক সংগঠনের আলাদা আলাদা চিন্তাভাবনা আছে, নিশ্চয়ই থাকবে, এটি স্বাভাবিক। দ্বিমত থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য, যে দ্বিমত নিয়ে আমরা একসাথে থাকবো, এটাই সৌন্দর্যের জায়গা গণতন্ত্রে। তো সেই দ্বিমতের জায়গায় যখন আপনি অন্য সংগঠনকে খারিজ করে দেবেন, সেই সংগঠন, কোনো সংগঠন দ্বিমত করলে আপনি যখন তাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করবেন, তাকে কোণঠাসা করার চেষ্টা করবেন, তখন কিন্তু আসলে ঐক্যের যেই ন্যূনতম জায়গাটা থাকে সেই জায়গাটা কিন্তু বিনষ্ট হয়। ফাতেমা, আমরা আওয়ামী লীগের 15.5 বছর দেখেছি যারাই তার বিরুদ্ধে আচরণ করেছে তাদেরকেই রাজাকার, বিএনপি, শিবির ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। এবং যেটি মাহির শাহরিয়ার বলছিলেন যে বর্তমান সরকার বিরোধিতা করলে কিংবা আপনাদের সঙ্গে ঐক্যমতে কোনো ধরনের দ্বিমত পোষণ করা হলে সেক্ষেত্রে ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে, এবং এটি খুব এখন উচ্চারিত শব্দ, ফ্যাসিবাদের দোসর। কেন এই জায়গাটা আমরা সেই আওয়ামী সংস্কৃতি, মানে একটা নতুন সংস্কৃতির উদ্ভব ঘটাবো? হ্যাঁ, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তো আমাদের এই ধরনের কোনো প্রচেষ্টা ছিল না যে বিভিন্ন সংগঠনকে ধরে ধরে ফ্যাসিবাদের দোসর বলা। আমরা যেটা করেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যে ধরনের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, এটা তো গত 15 বছরে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশে আসলে রাজনৈতিক যে ব্যবস্থা বা একটা পলিটিক্যাল যে প্রসেস, সেই পলিটিক্যাল প্রসেস কিন্তু থমকে ছিল। এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলি, আমাদের ছাত্র সংগঠনগুলো বলি, তারা সবাই কিন্তু এই পুরো ব্যবস্থার সাফারার। এখন এটা শুধুমাত্র গত 15 বছরের বিষয় না, এটা 1971-এর পরে মুক্তিযুদ্ধের পর থেকেই কিন্তু এই এক ধরনের একটা স্বৈরাচারী কাঠামো এই সোসাইটির মধ্যে তৈরি হয়েছে মানুষের বঞ্চনার কারণে। মানুষ বঞ্চিত হতে হতেই সে কিন্তু সুবিধাবাদী হয়ে ওঠে। তো এই প্রসেসটার মধ্যে দিয়ে যখন আমাদের সকল পলিটিক্যাল পার্টিগুলো ঢুকে গেল, এটা সাফারার কিন্তু এখনও পর্যন্ত জনগণ হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলোও হচ্ছে, জনগণও হচ্ছে। এখন আমরা যখন কোশ্চেন করতে যাব, অবশ্যই আমাদের এখানে মানে স্বৈরাচারের যে এক একটা ইয়ে থাকে, আপনার কি বলে যে একটা সাইন বা একটা সিমটম, যে আসলে আমরা সবাই কিন্তু সোসাইটি যেভাবে করে আমাদের প্রডিউস করেছে, যেভাবে আসলে পলিটিক্যাল পার্টিগুলো এখানে গড়ে উঠেছে, সবাই কিন্তু ছোটোখাটো এক একটা ফ্যাসিস্ট বা ছোটোখাটো এক একটা স্বৈরাচারী কাঠামো। তো এই কাঠামোগুলোকে ভাঙাটা জরুরি, এই কাঠামোগুলোকে পুনর্বিন্যাসের মধ্যে নিয়ে যাওয়াটা জরুরি। এবং সেটার জন্য অবশ্যই আমাদের আওয়ামী লীগ এর তৈরি করে দেওয়া যে প্যাটার্ন, তার তৈরি করে দেওয়া যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কাঠামোটা এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর রিফরমেশন, এগুলো নিয়ে কথা বলতে হবে। এখন সেটার জন্য আমি মনে করি না যেখানে যেভাবে করে ঢালাওভাবে ফ্যাসিবাদের দোসর বলার মতো করে আমরা কিছু বলেছি। এখন গভর্নমেন্টের অ্যাক্টিভিটির অনেক জায়গাতেই তারা আমরা দেখতে পেরেছি সরকার, যেমন রিসেন্টলি যে স্টুডেন্টস ফর সোভারেনিটি যখন আমাদের ছাত্রদের উপর হামলা করলো, তখন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা ক্লিয়ারলি বলেছি যে আপনারা যদি এখানে এভাবে মব ভায়োলেন্স প্রমোট করতে থাকেন, তো সোসাইটি তো এখানে আনস্টেবল হবে। এবং যারা হচ্ছে এখানে উগ্রপন্থী রাজনীতিটা করতে চায়, তারা কিন্তু চেষ্টা করে সোসাইটির মধ্যে বিভিন্ন এই ধরনের ডানপন্থী এলিমেন্টগুলো পুশ করতে। তো আমাদের সোসাইটি তো এরকম না, আমাদের সোসাইটি ডান বাম মধ্যপন্থী সব ধরনের এলিমেন্ট কিন্তু এখানে আছে, সাধারণ মানুষের মধ্যেই আছে। এবং কেউ আসলে এখানে কি বলা যায়, ট্যাগিংয়ের পলিটিক্সটা আমরা নতুন করে আসলে পুনর্জীবিত করতে চাই না। তবে যেটা হচ্ছে যে যেহেতু আমাদের সরকার অনেক জায়গাতে মবের কাছে তারা দেখা যাচ্ছে যে এক ধরনের নতি স্বীকার করে, সেটা কিন্তু নতুন নতুন ধরনের আসলে ন্যারেটিভকে কেন্দ্র করে মব তৈরি করাটাকে এক ধরনের উস্কে দেয়। সো আমি সেই জায়গা থেকে মনে করি যে এখানে বর্তমান গভর্নমেন্ট যারা আছে তাদের কিছুটা দুর্বলতার কারণে
এই নতুন নতুন ন্যারেটিভগুলো এখানে জায়গা করে নেওয়ার সুযোগটা পাচ্ছে। বরং আমাদের যেখানে ফোকাসটা করা উচিত যে কেন আসলে এখানে শেখ হাসিনা বা এই যে ব্যবস্থাটা সেটা কেন আসলে এরকম ফ্যাসিবাদী হলো বা এই ধরনের একটা স্বৈরাচারী শাসককে সে জায়গা করে দিল। এখন আজকে এসে আমরা কি দেখছি, শুধুমাত্র শেখ হাসিনাই দেশ থেকে পালিয়ে গেছে, তার রেখে যাওয়া গোটা ব্যবস্থাটা কিন্তু সোসাইটির মধ্যে আছে। এবং তার বিশেষ করে তার আইন শৃঙ্খলা বাহিনী, যেটা আমরা পুলিশ বলি, পুলিশের যে ধরনের কাঠামো এখনো পর্যন্ত বিরাজমান, সে নতুন করে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, নতুন করে সে দানব হচ্ছে। এটা ভাঙবেন কি করে? নতুন রাজনৈতিক ব্যবস্থা কি একদিনেই গড়ে তোলা যায়? না, একদিনে গড়ে তোলা যায় না, কিন্তু অবশ্যই কোশ্চেনটা আপনার প্রতিদিন করে যেতে হবে। অবশ্যই অবশ্যই। তো এখানে অবশ্যই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেহেতু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখার সুযোগ পেয়েছি, তাই অবশ্যই এখানে কোশ্চেনগুলো করে যেতে হবে এবং কাঠামোকে পুনর্বিন্যাস করার চাপটা দিয়ে যেতে হবে। আপত্তি নেই। ইভেন আপনি বলছেন শেখ হাসিনা বিচার কিংবা আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ অথবা গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিচার, সেই বিচারের ক্ষেত্রেও তো অন্তত কেউ দ্বিমত পোষণ করে না, তাই না? যারা গণঅভ্যুত্থানকে সমর্থন করেছেন বা নতুন বাংলাদেশ চান। কিন্তু অভিযোগগুলো তো উঠছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি সঠিক জায়গায় থাকে তাহলে আমরা যদি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাই ছাত্র ইউনিয়নের মতন সংগঠনগুলো, সেই জায়গা থেকে মাহির শাহরিয়ার যে আপনি কি বলবেন, যদি ধরে নিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সঠিক জায়গা আছে, কিন্তু পাল্টা যদি প্রশ্ন করা হয় কোথায় তারা মানে রং পজিশনে রয়েছে? আপনি বলেছেন ত্যাগের রাজনীতি, তিনি অস্বীকার করেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, আপনাদের ব্যাখ্যাটা কি? জি, দেখুন, আমি আসলে বলি যে আসলে সমন্বয়ক যেই আমরা ছিলাম, আমরা বৈষম্য বিরোধী, এটাই অস্বীকার করবার কোনো সুযোগ নেই যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি গণঅভ্যুত্থানের সময় সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থানের প্ল্যাটফর্মটিকে আমরা প্রত্যেকেই কিন্তু ওন করেছি সেই সময়, এবং তার ডাকে আমরা কর্মসূচি করেছি। সমন্বয়কের দায়িত্ব ছিলেন? যে আমরা সমন্বয়ক ছিলাম না। আচ্ছা, ছাত্র ইউনিয়নের কেউ? ছাত্র ইউনিয়নের সমন্বয়ক ছিল এবং আমরা পরবর্তীতে সেই জায়গা থেকে সরে এসেছি, আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের জায়গা থেকে। কারণটা আমরা মনে করেছি যে এটি একটি প্ল্যাটফর্ম, এটি সকল দলমত নির্বিশেষে সকল ছাত্রের একটি প্ল্যাটফর্ম। আমরা এই প্ল্যাটফর্মটি সংগঠিত করেছিলাম আমাদের একটি নির্দিষ্ট লক্ষ্যে, শেখ হাসিনার সরকারের উৎখাত করতে হবে, স্বৈরাচারী ব্যবস্থা আমরা এখান থেকে উৎখাত করব। স্বৈরাচারী শেখ হাসিনা তো পালিয়ে গেছেন, তাহলে এই প্ল্যাটফর্মের কার্যকারিতা কিন্তু এখানে শেষ। আমরা মনে করি যে যারা যারা এখানে ছিলেন তারা তো প্রত্যেকে নিজ নিজ সংগঠনে ফেরত যাবেন। ছাত্র ইউনিয়নের কর্মীরা ছাত্র ইউনিয়নে ফেরত এসেছেন, নিশ্চয়ই ছাত্র দলের যারা ছিলেন তারা ছাত্র দলে ফেরত গিয়েছেন। তো সুতরাং এই প্ল্যাটফর্মের আসলে আর কোনো কার্যকারিতা নেই, বরং এই প্ল্যাটফর্ম যত সামনের দিনে এগোবে, আমরা যেটা বলেছিলাম, আমরা বারংবার বলেছি যে এই প্ল্যাটফর্মের নামে যতদিন এই প্ল্যাটফর্মকে টিকিয়ে রাখা হবে এবং এই প্ল্যাটফর্মের নামে কার্যক্রম পরিচালনা করা হবে, প্ল্যাটফর্ম কিন্তু দীর্ঘদিন এই প্ল্যাটফর্ম বিতর্কিত হতে থাকবে এবং জনগণের কিন্তু যে আস্থা ছাত্রদের উপর দীর্ঘ সময় পরে যে ছাত্রদের উপর যে আস্থা জনগণের ফিরে এসেছিল এবং ছাত্রদের ডাকে যারা তারা রাজপথে নেমে এসেছে, সেটা কিন্তু হারিয়ে যাবে। আমি গতকালে একটি অভিজ্ঞতা আপনাকে বলতে পারি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রিক্সায় যাচ্ছিলাম, তো আমার কাছে তিনি 10 টাকা বেশি ভাড়া চাইলেন। আমি হাসতে হাসতে বললাম যে 10 টাকা প্রত্যেক রিক্সা চালককে যদি 10 টাকা করে বেশি দিই, তাহলে তো দিনে 100 টাকা 150 টাকা বেশি দিতে হয় আমাদের, এত টাকা আমরা কোথায় পাবো? তিনি হাসতে হাসতে বললেন, আপনারা তো ছাত্র, আপনারাই দেশ চালাচ্ছেন। আচ্ছা, আজকে যে পরিস্থিতি এইখানে, তার কথার ভিতরে সে কটাক্ষের সুরটা কিন্তু আমরা ধরতে পারছি। এবং আজকে সমন্বয়ক নামধারী, আমি বলছি না যে হয়তো সকলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংযুক্ত আছেন, নাও থাকতে পারে, কিন্তু এই যে নামধারী সমন্বয়করা সারা দেশে তারা যেই ধরনের কার্যক্রম করছেন, আমরা কিছুদিন আগে দেখেছি ময়মনসিংহে তারা সেখানে চোরাচালানের সাথে যুক্ত 2 জন ধরা পড়েছেন সমন্বয়ক। এরকম নানা ঘটনা কিন্তু আমরা দেখছি। ছাত্রদের উপরে যে জনগণের অনাস্থা তৈরি হচ্ছে, এর দায় কিন্তু আসলে প্রারম্ভিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমি আরও 2টি কথা বলতে পারি। আপনি কিছুদিন আগে দেখবেন হাসনাত আবদুল্লাহ, তিনি গণমাধ্যমে বলেছেন যে ফ্যাসিবাদের তিনি কলম ভেঙে দেবেন। সংবাদ মাধ্যমে স্বৈরাচারীদের কোনো বক্তব্য আসলে তিনি কলম ভেঙে দেবেন। সংবাদ মাধ্যমের কাজ কি? সকল পক্ষের বক্তব্য জনগণের সামনে তুলে ধরা। নিশ্চয়ই আওয়ামী লীগের বক্তব্য আওয়ামী লীগ প্রচার করলে সেটি আসবে, বা না আসলে সেটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেটি সিদ্ধান্ত হবে যে আমরা নেব না, কিন্তু তিনি বলতে পারেন না যে আমরা কলম ভেঙে দেবো। এটাই এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। আরেকটি কথা আমি বলতে চাই, 16 ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ তিনি সেখানে বলেছেন যে ভারতের আজকে যে আধিপত্যবাদী আচরণ আমরা দেখছি, সেই আধিপত্যবাদী আচরণ আমাদের ভাবতে বাধ্য করে যে জামাত যে 71 সালে যে অবস্থান নিয়েছিলেন বা ছাত্র শিবির যে 71 সালে অবস্থান নিয়েছিলেন সেটি সঠিক কিনা। এবং হাসনাত আবদুল্লাহ এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আমি যদি ধরি মূল নেতৃত্বের একজন, তাহলে হাসনাত আবদুল্লাহ যখন তিনি দায়িত্ব থেকে এই কথাগুলো বলছেন, তখন নিশ্চিতভাবেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সংগঠন, আমরা মুক্তিযুদ্ধে আমাদের নিজস্ব গেরিলা বাহিনী, ছাত্র ইউনিয়ন, ন্যাপ, কমিউনিস্ট পার্টির আমরা নিয়ে 18-20 হাজার
গেরিলা সদস্য নিয়ে আমরা কিন্তু যুদ্ধ করেছি। সুতরাং আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের কিন্তু এই দ্বিমতগুলো তৈরি হচ্ছে এবং আমরা বারংবার দেখছি আমাদের জাতীয় গৌরবের বিষয়গুলোকে বারবার কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের মূল প্রশ্নের জায়গা হচ্ছে সেটি। রাজপথে আমরা থাকবো, আমরা রাজপথে লড়াই করবো। উমামা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, উমামার সাথে আমরা রাজপথে থেকেছি, লড়াই করেছি। তিনি ছাত্র ফেডারেশনে ছিলেন, আমরা ছাত্র ইউনিয়ন করেছি, একসাথে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে আমরা ক্যাম্পাসে বিভিন্ন দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, আমরা একসাথে আহত হয়েছি। সুতরাং উমামা এটি ভালো করেই জানেন যে আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে অন্তত প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো কোনো ধরনের ছাড় দেবে না। সুতরাং সেই জায়গায় আপনি যখন গণ অভ্যুত্থান সংগঠিত করে গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষী মুক্তিযুদ্ধকে বিসর্জন করে দেওয়া না, মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের ভেতরে যে আমরা স্বপ্ন দেখছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, সেই কথা কিন্তু আমরা এই গণ আন্দোলনের সময় দেখেছি, গণ অভ্যুত্থানের সময় দেখেছি যে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাহলে মুক্তিযুদ্ধের সাথে এই অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম, তার বিরোধ থাকার তো কোনো সুযোগ নেই, কথাও নেই, কারণও নেই। তাহলে কেন তারা এই বিরোধটি, কৃত্রিম বিরোধ, আমি যদি বলি এটি কৃত্রিম বিরোধ হোক বা তারা স্বেচ্ছায় এই বিরোধ তৈরি করছেন কেন? সেই জায়গা থেকে কিন্তু আজকে আমাদের এই জাতীয় যে গৌরবের বিষয়গুলোকে, সেই গৌরবের বিষয় যখন আপনি অস্বীকার করবেন তখন কিন্তু জাতীয় ঐক্য প্রশ্নের মুখে পড়বেই। ফাতেমা, মাহির শাহরিয়ার অনেকগুলো অভিযোগের মধ্যে তুলেছেন এবং জনগণের অনাস্থা তৈরি হচ্ছে ছাত্রদের প্রতি, সেই দায়ভার বৈষম্য বিরোধীদেরকে নিতে হবে এবং যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধীদের অবস্থান, অভ্যুত্থান এবং পরবর্তীতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ডাক, সেই অভিযোগেই এখন বৈষম্য বিরুদ্ধে অভিযুক্ত হচ্ছে। ফ্যাসিবাদী আচরণ আপনারা কোনো কোনো ক্ষেত্রে করছেন, আপনারা মানে আপনাদের কেউ কেউ, সেই জায়গা থেকে আপনার প্রতিক্রিয়া? এখন ধরেন আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে যখন কেউ কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করে, যদিও হাসনাত ভাইয়ের ওই ভিডিওটা আমরা দেখেছিলাম, হাসনাত ভাই ওখানে একটা আইরনি টানার জন্য হচ্ছে যে এই স্টেটমেন্টটা দিয়েছিলেন, কোনো মুক্তিযুদ্ধকে হেয় করা বা ওই জায়গা থেকে না। মানে এখন ওই প্রসঙ্গটাকে নিয়ে যদি বিশ্লেষণ করলে তো অনেকভাবে বিশ্লেষণ করা যায়, তবে যিনি কথাটা বলেছেন তার পক্ষে আসলে সব থেকে বেটার সম্ভব আর কি, যে উনি কোন অ্যাঙ্গেল থেকে আসলে বিষয়টাকে ব্যাখ্যা করেছিলেন এটা বলা। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 16 ডিসেম্বর আমরা কি করেছিলাম? 16 ডিসেম্বর আমরা বিজয় র্যালি করেছি, আমরা সবাই একটা আনন্দ মিছিলের মতো করেছিলাম, কারণ ফ্যাসিবাদ মুক্ত সময়ে গত 15 বছরে আমরা যারা শৈশব থেকে যৌবনে পা রেখেছি তাদের জীবনটা তো কেটেছে রাতে 12টা বাজে হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে শুনে। এটাই তো আসলে আমাদের গত 15 বছরের মুক্তিযুদ্ধের হিস্ট্রি ছিল। বাট এই যে 16 ডিসেম্বরটা ছিল সেটা কিন্তু সবাই ওন করেছে, একদম মনোপ্রাণে ওন করেছে। এই প্ল্যাটফর্মে অনেক ধরনের মানুষের অনেক ধরনের চিন্তা আছে। আমরা চিন্তার ভিত্তিতে মানুষকে আদারাইজেশন করে দেওয়ার আসলে কিছু নাই, বরং মানুষকে পরিবর্তন করে আনতে হয়। এখন যখন আমরা প্ল্যাটফর্মের আহ্বায়ক কমিটিটা গঠন করেছিলাম তখন তো আমরা এই ধরনের কোনো কমিটমেন্ট দিই নাই যে আমরা এখানে যত মানুষ আছে সবার চিন্তা আসলে একরকম, সবার কার্যক্রম আসলে একরকম। কিন্তু যখন এটা একটা দলের দিকে মুভ করবে ইন ফিউচার, তখন নিশ্চয়ই যে মানুষটা দলে যাবে তাকে ওই দলের চিন্তাকে সাবস্ক্রাইব করেই কিন্তু তাকে সেখানে ঢুকতে হবে। কিন্তু যতদিন একটা প্ল্যাটফর্ম হিসেবে আছে, প্ল্যাটফর্মটা আমরা এখানে কেন একটা কাঠামোর মধ্যে এনেছি বা কেন হচ্ছে বিভিন্ন জায়গায় আহ্বায়ক কমিটি বা এই ধরনের কমিটি দিয়েছি, এটার কারণ হচ্ছে যে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিসকে যাতে আমরা ডিটেইন করতে পারি, যে ডিটেক্ট করতে পারি। যেটা একটু আগে ভাইয়া বলছিলেন যে চাঁদাবাজি করা বা এই ধরনের খবর তো আমাদের কান পর্যন্ত এসেছে, এগুলোকে ডিটেক্ট করে যদি কেউ এগুলোর সাথে জড়িত থাকে তাহলে তাকে একটা শাস্তির আওতায় আনা, সেইটার জন্য আমরা হচ্ছে প্ল্যাটফর্মটার আহ্বায়ক কমিটি দিয়েছি। কিন্তু ইন ফিউচার যখন এটা একটা দলের দিকে মুভ করবে তখন কিন্তু একটা বিষয়টাকে আলাদা করে করা যে আচ্ছা ঠিক আছে আমাদের মূলনীতি এটা এবং আপনাদের এই অনুযায়ী এই দলটাতে আসতে হবে। তো এটাকে আসলে এই মুহূর্তে তো আমরা নিজেরাও দল হিসেবে ট্রিট করছি না, যে প্রত্যেকটা মানুষের কথাকে ফিল্টার আউট করে একদম কি বলবো একটা দলীয় বয়ানের মতো করে আমাদের প্রচার করতে হবে। এটা হয়তো ইন ফিউচার আপনারা কোশ্চেনটা করতে পারেন। ইন ফিউচার কেন? এখনো তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা রিঅর্গানাইজড বডি তৈরি হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি তৈরি হয়েছে, সেখানে নতুন আহ্বায়ক হয়েছে, আপনি মুখপাত্র দায়িত্ব পালন করছেন। ওই জায়গা থেকেই বলছি যে আমরা যখন যে কোনো ছাত্র সংগঠনের যখন আপনি হচ্ছে যে কেন্দ্রীয় সভাপতি হয়, সাধারণ সম্পাদক হয়, তারা কিন্তু বিভিন্ন শাখা থেকে উঠে আসে, যে শাখাতে তারা প্রচারণা করে, শাখার কাজ গড়ে তুলে, সেটার ভিত্তিতেই কিন্তু কাজের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু তারা আসলে সভাপতি সাধারণ সম্পাদক হয়। কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের ইম্প্যাক্টের ভিত্তিতে কিন্তু এখানে মানুষগুলোকে নির্বাচন করা হয়েছে। আমরা মাহির শাহরিয়ার যে আপনার কাছ থেকে অবশ্যই এই পাল্টা কোনো কোশ্চেন আছে কিনা বা প্রতিক্রিয়া জানতে চাইবো। একটা ছোট্ট বিরতি পর দর্শক ফিরছি খুব শিগগির।
আবার আমন্ত্রণ 21 রাতে দর্শক আলোচনা করছি ছাত্রদের মধ্যে যে মতনৈক্য সৃষ্টি হয়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে, এগুলো আসলে আমরা চাইছি কিনা, আর যদি না চেয়েই থাকি তাহলে সমাধান কি। মাহিশা আরিয়া রেজা, উমা ফাতেমা অনেকগুলো কথা বললেন এবং আপনি যে অভিযোগগুলো করেছেন তা খণ্ডানোর চেষ্টা করছিল। আর কি কি ধরনের অভিযোগ আপনাদের রয়েছে, অথবা তার সঙ্গে আপনি একমত পোষণ করছেন কিনা তার ব্যাখ্যাগুলো শোনার পরে? দেখুন, অভিযোগ তো আসলে আমরা সংগঠন টু সংগঠন এভাবে আমরা আসলে অভিযোগ করি না, আমাদের এটা কালচারের বিষয় না। দেখুন, আমাদের সামনে যা আসছে আমরা সেটা প্রকাশ করছি, আমরা তাদের সাথে যেটা একমত হওয়ার সম্ভব হচ্ছে আমরা একমত হচ্ছি, যেটা একমত হওয়া সম্ভব হচ্ছে না সেটা আমরা বিরোধিতা করছি বা বলছি আমরা একমত নই। মোহাম্মদ যে কথাটি বললেন যে গত ইয়েতে যে প্ল্যাটফর্ম, তারা এখন নিজেদেরকে একটি প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করছেন, এখনও তারা সাংগঠনিক রূপ, তারা যে একটা সাংগঠনিক রূপে এসেছেন বা একটা সংগঠন হওয়ার প্রক্রিয়ায় তারা আছেন বা হয়েছেন, এটা তারা এখনো মনে করছেন না। কিন্তু আমরা দেখছি কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু প্রতি জেলায় কিন্তু কমিটি হচ্ছে, প্রতি জেলায় জেলায় কমিটি হচ্ছে। সেই কমিটিতে দায়িত্ব নিচ্ছেন যারা তাহলে তারা কিসের আশায় তারা দায়িত্ব নিচ্ছেন বা কেন তারা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থাকছেন? নিশ্চয়ই তারা এটিকে সংগঠন মনে করছেন, অথবা এটি ওই যেটি কথা আসছে সামনে যে খুব দ্রুত সময়ের ভিতরে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে, সেই রাজনৈতিক দলের সরাসরি ছাত্র সংগঠন হিসেবে তারা যুক্ত হবেন, এই নামেই হোক বা অন্য নামে হোক, যে কোনো নামে তারা যুক্ত হবেন, সেই আশা থেকেই কিন্তু তারা করছেন। তাহলে হাসনাত আবদুল্লাহ, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা, তার বক্তব্যের দায়িত্ব তার প্ল্যাটফর্ম হোক আর সংগঠন যেটিই হোক, আপনি যেই নামেই অভিহিত করেন সেটিকে তো নিতে হবে। আজকে আমার সংগঠনের আমি যেই বক্তব্য দিব সেই দায়িত্ব আমার সংগঠনকে নিতে হবে, অথবা অন্য ছাত্র সংগঠন হোক, রাজনৈতিক, এটাই আমাদের রাজনৈতিক কালচার, যে মূল নেতা বা শীর্ষ নেতা যা বলেন সেটার দায়ভার সংগঠনকে নিতে হয়, যেখানে যেই বলেন। সুতরাং হাসনাত যদি এটা বলে থাকেন, আমরা কিন্তু, তিনি বললেন যে অনেক নানা মুনির নানা মত নিয়ে প্ল্যাটফর্ম হতে পারে, সেটি কোনো অসম্ভব কথা না, প্ল্যাটফর্ম এরকম ভাবেই হয় কিন্তু একটি তাদের তো তারা যেহেতু একটা ঐক্যবদ্ধ হয়েছেন, সেই ঐক্যবদ্ধের ন্যূনতম কিছু গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডে যদি তারা সেই গ্রাউন্ডের বাইরে যে যদি কোনো নেতা অন্য কথা বলে থাকেন, নিশ্চিত তাহলে সেই প্ল্যাটফর্ম থেকে তাদের সেটি প্রতিবাদ জানানো উচিত ছিল। কিন্তু আমরা কিন্তু দুঃখজনকভাবে এখনো পর্যন্ত আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া, অন্তত যেই কথাগুলো আমরা পূর্বে বলেছি সেই কথাই কিন্তু দেখি নাই। আরেকটি বিষয় আমরা যদি বলি, দেখবেন যে গত 15ই জানুয়ারি এনসিটিভির সামনে আমাদের আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা করা হলো, স্টুডেন্টস ফর সভরেনিটির নামক একটি সংগঠন, তারা সেখানে তাদের উপর হামলা করলেন। এবং সেই হামলা আমরা যতই জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্ভবত কেন্দ্রীয় কমিটির ওনাদের যে সদস্য তিনি আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার নিন্দা জানিয়েছেন, তার কর্মসূচি করেছেন। কিন্তু হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, হামলা করলো স্টুডেন্টস ফর সভরেনিটি, কিন্তু তিনি আহ্বান জানাচ্ছেন আদিবাসী শিক্ষার্থী, আমাদের আদিবাসী ভাই বোনদের প্রতি, যেন তাদের বহির্বিশ্বের শক্তি যেন এই ঘটনার সুযোগ নিতে না পারে। হামলার শিকার হচ্ছে আমি, আবার আমার উপরে কোনো না কোনোভাবে সেই দায় আসছে যাতে আমার কর্মকাণ্ডের ভিত্তিতে অন্য কেউ সুযোগ না নিতে পারে। ব্যাপারগুলো কি খুব কন্ট্রাডিক্ট হচ্ছে আমাদের মনে হচ্ছে। যদি উমা ফাতেমা দীর্ঘদিন সংগঠন করেছেন, তিনি জানেন এই প্র্যাকটিসগুলো, যে হাসনাত আবদুল্লাহ যদি সঠিক কথা বলে না থাকেন, তাহলে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা অনেক সুযোগ আছে, অনেক নেতা আছে যারা ঠিকঠাকভাবে কথা বলতে পারেন, তাদেরকে চুজ করা যেতে পারে। যদি তারা সেটি অন না করেন, যদি মনে করেন যে হাসনাত আবদুল্লাহ যা বলছে সেটি সঠিক নয় বা সেটি তাদের প্ল্যাটফর্মের সাথে যায় না বা সংগঠনের সাথে যায় না, তাহলে তার বিকল্প ভাবনার সুযোগ রয়েছে। আজকে যদি আমি ছাত্র ইউনিয়নের রাজনীতি থেকে বেরিয়ে যাই, নিশ্চয়ই ছাত্র ইউনিয়নকে তার বিকল্প ভাবতে হবে। সেই জায়গাগুলো কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ থেকে একটা কথা বলছেন যে রাজনৈতিক পক্ষগুলো বিরাগভাজন মনে করছে বা বিরাগভাজন আচরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি। এই জায়গাটিতে আপনি একমত কিনা যে রাজনৈতিক পক্ষগুলো যে কোনো কারণে তাদের প্রতি ক্ষুব্ধ, এবং সেই ক্ষুব্ধ যে প্রতিক্রিয়াগুলো জানাচ্ছে সেগুলো মানে অবিবেচনাপ্রসূত মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা উমা ফাতেমার কাছে? দেখুন, আমি একটু বলি, উমা ফাতেমা এখানে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর যে কাঠামো রয়েছে, আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলো, সেটার ভিতরে কিন্তু একটি ফ্যাসিস্ট এলিমেন্ট লুকিয়ে আছেন, এই বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি আমাদের সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদও তিনি একই কথা বলেছেন, যে বাংলাদেশে বিদ্যমান সকল রাজনৈতিক যে দলগুলো আছেন, আওয়ামী লীগ তো স্বৈরাচারের দল, আমরা স্বীকার করে নিচ্ছি, তো সেই জায়গায় বাকি দলগুলোর ভেতরেও কিন্তু ফ্যাসিস্ট যে মনোভাব সেটি লুকিয়ে আছে। তাহলে আপনি যখন রাজনৈতিক দলগুলোকে একটা ক্যাটাগরাইজ করছেন, যে তাকে আপনি ঠেলে দিচ্ছেন একটা কর্নারে, যে সকলেই হচ্ছে ফ্যাসিস্ট প্রবণতা নিয়ে বিষয়, তখন কিন্তু আপনার সাথে দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে।
এখন আমি একটা ছাত্র সংগঠনের নেতা বা আমি একটা ছাত্র সংগঠনের কর্মী, বিএনপি কিভাবে তার রাজনৈতিক পথ নির্ধারণ করবে সেটি বলে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার নয়, বা অন্য কোনো রাজনৈতিক দলের। হ্যাঁ, আমরা কথা বলতে পারি বিএনপির অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা হচ্ছে কিনা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতান্ত্রিক চর্চা হচ্ছে কিনা সেই কথাগুলো আমরা বলতে পারি, কিন্তু তাদের রাজনৈতিক পথ নির্ধারণ করে দেওয়া, আদর্শ নির্ধারণ করে দেওয়া, কর্মপন্থা কিভাবে হবে, তাদের নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে সেটি নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নয়। তারা সেই দলের যারা কর্মী রয়েছেন তারা সেই সিদ্ধান্ত নেবেন যে কিভাবে তার দল পরিচালিত হবে। এই জায়গা থেকে এখন আমরা যেটি বলার চেষ্টা করছি যে আপনি জুলাই প্রোক্লেমেশনের কথা বলা হচ্ছে, কোনো কারণে কি মনে হয় যে হ্যাঁ জুলাই প্রোক্লেমেশন বলুন, জুলাই প্রোক্লেমেশনে যে প্রাথমিক যে কথাগুলো এসেছিল যে আমরা যেটি দেখেছি ডিসেম্বরের শেষ নাগাদ আসবার কথা ছিল, কিন্তু সেটি পরবর্তীতে নানা সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে সেটি সেই দিন পাঠ করা হয় নাই। কিন্তু সেই জুলাই প্রোক্লেমেশন পাঠানোর আগে আমরা তো এই, আপনি বলছেন যে প্ল্যাটফর্ম, আমরা তো ছাত্র ইউনিয়ন, অন্যান্য ছাত্র সংগঠন প্রত্যেকেই তো এই গণ অভ্যুত্থানের অংশীদার। আমাদের কাছে সেই প্রোক্লেমেশন পাঠানো হয়েছে, হয় নাই। সুতরাং আমরা জানি না, আমাদের কনসেন্ট নেই। আপনি গণ অভ্যুত্থানকে যখন কবজা করার চেষ্টা করছেন, নিজের একক সম্পত্তি বানানোর চেষ্টা করছেন, তখন তো বিরোধ তৈরি হবে এখানে, খুব স্বাভাবিক। কারণ এখানে আপনি অন্য অংশীদার, যেটা কথা বলা হয় আওয়ামী লীগকে দায় দেওয়া হয় যে মুক্তিযুদ্ধকে তারা পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে, অন্যান্য সংগঠনকে তারা, অন্যান্যদের অবদানকে তারা খাটো করে দেখেছে, এবং তার নিজের দলের নেতৃবৃন্দের অবদানকে তারা খাটো করে দেখে, তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সে একই পথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারাও করছে। তারা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা দিবেন, খুবই ভালো কথা। আমরা নিশ্চিতভাবেই চাই যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ সামনে তৈরি হবে, কিন্তু সেই আপনি সকলকে যখন ডাকবেন না, সেখানে সকলের মতামত নেবেন না, তখন তো সেখানে আপনার সাথে মতের পার্থক্য তৈরি হবে এবং সেটি আস্তে কর্মপন্থা নির্ধারণে সেটি আরো বিরূপ বড় হতে। আমি আসছি আপনার কাছে গোমা ফাতেমা, একটু অন্য বিষয়ে যাই। যে স্থানীয় সরকার নির্বাচন আগে দাবি করছেন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে হবে, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল তো আগে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে। আপনারা কেন এটির পক্ষে অবস্থান নিচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনের জন্য, এবং সেই জায়গা থেকে বিরোধগুলো কি আরো বেশি হয়ে উঠছে কিনা? ধন্যবাদ আপনাকে। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলেছি যে বর্তমান সরকার, আপনারা সবাই জানেন যে সরকারের কিন্তু এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তার কিন্তু বিভিন্ন ধরনের দুর্বলতা আছে। তারা কিন্তু একদম রুট লেভেল পর্যন্ত তাদের কর্মী বাহিনী নেই, যেটাকে ব্যবহার করে তারা ইভেন স্টেট যে মেশিনারিজ সেটাও কিন্তু গভর্নমেন্টের প্রতি খুব একটা সাপোর্টিভ আচরণ করছে না। এখন হয়তো গভর্নমেন্ট চেষ্টা করছে পুরো বিষয়গুলোকে রিঅর্গানাইজ করতে, তবে অনেকখানি আপাত দৃশ্যে যেটা মনে হচ্ছে যে স্টেট মেশিনারি খুব একটা গভর্নমেন্টের প্রতি সাপোর্টিভ আচরণ করছে না, এবং আগের যে কাঠামো সেই কাঠামোটাকে তারা নানানভাবে আসলে বলবৎ রাখতে চায়। এখন এসে সকল ক্ষেত্রে সাধারণত আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু সরকারকে বলেছি যে আপনারা ছাত্র সংসদ নির্বাচনগুলোকে প্রায়োরিটি দেন, এবং ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ সরকারের পক্ষ থেকে দেওয়া জরুরি। এবং ওই সময় কিন্তু সরকারের পক্ষ থেকে তারা খুব একটা সরাসরি আমরা দেখিনি যে মিডিয়ার সামনে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলেছে। এখন পরবর্তীতে সরকার বলছে যে তারা আসলে স্থানীয় সরকার নির্বাচনের দিকে হাঁটতে যাচ্ছে। তো তখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেটা মনে করি যে জাতীয় সংসদ নির্বাচন একটা বড় ধরনের কর্মযোগ্য। এখন সরকার যদি যেহেতু একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে তাদের যেতে চায়, এবং স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার বিষয়ক একটি সংস্কার কমিশন তারা করেছে, সেই সংস্কার কমিশনের কিন্তু নানান ধরনের পরিবর্তন তারা স্থানীয় পর্যায়ে আনতে যাচ্ছে। তো এবং স্থানীয় সরকার নির্বাচন অনেক ধরনের নির্বাচনকে একসাথে অ্যাকোমোডেট করে। তো সরকার যে হয়তো সিটি কর্পোরেশন বা উপজেলা চেয়ারম্যান নির্বাচন যে কোনো একটা নির্বাচনকে টার্গেট করে সরকার সেটি আয়োজন করে দেখতে পারে যে সরকারের যদি এক্ষেত্রে কোনো লুপহোলস তৈরি হয় তাহলে সেটাকে তারা হয়তো ফিল আপ করে নেক্সট হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য, বা আপনারা চান যে নির্বাচন দেরিতে হোক, এই জন্য এটিকে উপলক্ষ করছেন। স্থানীয় সরকার নির্বাচন যদি ডক্টর ইউনূসের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে যদি ন্যূনতম সংস্কার চাই তাহলে সেটা দিয়ে ডিসেম্বরে, আর যদি পরিপূর্ণ সংস্কার দিয়ে এখানে 26-এর মাঝামাঝিতে তারা ইলেকশনের দিকে হাঁটতে চায়। এখনো সেটার জন্য যথেষ্ট পরিমাণ সময় আছে। সরকার যদি প্ল্যানফুলি আগায় তাহলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন সবগুলো কিন্তু তারা, কারণ ছাত্র সংসদ নির্বাচন যারা আয়োজন করবে তাদের সাথে তো আসলে স্থানীয় সরকার নির্বাচন যারা আয়োজন করবে তাদের সেই অর্থে কোনো সম্পর্ক নেই। তো এখানে সরকার চাইলে বিভিন্ন উইংগুলোকে অ্যাক্টিভ করে তারা একটা যাচাই বাছাই করে দেখতে পারে। এবং অলরেডি আপনারা যদি ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান, বিশেষ করে প্রধান ইউনিভার্সিটিগুলো কিন্তু তারা চেষ্টা করছে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো আয়োজন করতে। জাকসু তো অলরেডি তাদের একটা রোডম্যাপ দিয়েছে। আমরা প্রায় শেষ পর্যায়ে। মাহির, আপনার কাছে আমার প্রশ্ন যে
স্থানীয় সরকার নির্বাচন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বা তারা যারা জড়িত চাইছে যে আগে হোক এবং ছাত্র সংসদ নির্বাচন এই বিষয়ে কি আপনাদের স্পেসিফিক কোনো দ্বিমত পোষণ করেন কিনা? দেখুন, আমরা বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে আমরা দ্রুত সময়ে ছাত্র সংসদ নির্বাচন চাই, কিন্তু আমাদের কিছু পূর্ব শর্ত রয়েছে নির্বাচনের আগে। দেখুন, আমরা বলছি যে বিগত সময়ে ডাকসু সহ অন্যান্য সকল ছাত্র সংসদ নির্বাচন, যেহেতু আমাদের প্রায় 30 বছরের অধিক সময়, ডাকসুটা আমরা 19 সালে পেয়েছি কিন্তু বাকি নির্বাচনগুলো আমরা পাইনি। সুতরাং গঠনতন্ত্রের সংস্কারটা প্রয়োজন এবং ডাকসুর ক্ষেত্রে আমরা বিশেষ করে যেটি বলেছি যে 19 সালে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগে যে গঠনতন্ত্র সংস্কার করা হয়েছে সেটা তৎকালীন যেই ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগকে বিশেষ সুবিধা করে দেওয়ার জন্য সেই গঠনতান্ত্রিক সুবিধা কিন্তু তারা পেয়েছে সেখান থেকে। সুতরাং সেই গঠনতন্ত্র সংস্কার না করে আপনি যদি নির্বাচনে যান, এবং একই সাথে আমরা বলছি যে গণতান্ত্রিক সহাবস্থানের কথা, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি গত 6 মাসে কোনো ধরনের গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত প্রশাসন কোনো কাজ করে না। উল্টো তারা এসে বললেন ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাবে। এবং আমরা দেখলাম যারা সেই সময় ছাত্র রাজনীতি বন্ধের জন্য আন্দোলন করলেন তারা পরবর্তীতে একটি বিশেষ ছাত্র সংগঠনের নেতা হিসেবে আত্মপরিচয় করলেন এবং তারা খুবই সগৌরবে তারা ক্যাম্পাসে বিচরণ করছেন, কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন কিন্তু সেখানে কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। তো তা আপনি যখন আমি একটু বলে নিই ছাত্র সংসদ নির্বাচনে যেটি ছাত্র সংসদ নির্বাচন, আপনি যদি গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত না করে ছাত্র সংসদ নির্বাচন দেন, হলগুলোতে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনা করার সুযোগ না দেন, তাহলে এই যে আপনি তড়িঘড়ি করে যে নির্বাচনটা করবেন সেই নির্বাচনটা আমরা পূর্বে দেখেছি ছাত্রলীগকে বিশেষ সুবিধা করে দেওয়ার জন্য সেই নির্বাচন ছিল, এখানে হয়তো একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা করে দেওয়ার জন্য সেই নির্বাচন হবে। সকলকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতেই নির্বাচন আয়োজন করতে হবে এবং সেটা প্রশাসন চাইলে সেটা দ্রুত সময়ে সম্ভব, প্রশাসনের সদিচ্ছার উপরে সেটি নির্ভর করছে। আর আমরা যেটি বলছি যে স্থানীয় সরকার নির্বাচনের যে ব্যাপারটি, আমরা বলছি সরকার আসলে ইতোমধ্যে তার নানা জায়গায় তার ব্যর্থতা পরিচয় দিয়েছেন। সুতরাং সরকারের উচিত আসলে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে তার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব ছেড়ে সম্মান। তার মানে আমরা বিরোধ নিষ্পত্তির কোনো জায়গা আসলে আপাতত খুঁজে পাচ্ছি না। একেবারে 30 সেকেন্ডে যদি শেষ করেন, যে সংস্কারের কথা আপনারা বারবার বলছেন পূর্ণমাত্রা সংস্কার না হলে নির্বাচন যতই করা হোক তাতে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসবে না, নতুন করে বাংলাদেশ নির্মাণ হবে না, কিন্তু ডাকসুর নির্বাচনের ক্ষেত্রে যে সংস্কারের কথা বলছেন ছাত্রলীগের পক্ষ থেকে মাহির রেজা, সেই সংস্কার কি প্রয়োজন নেই? না, এটা তো অবশ্যই প্রয়োজন আছে। আমি যখন নিজের ছোট করে এক লাইনে, হ্যাঁ আমি যখন হচ্ছে যে লাস্ট ছাত্র দলের সাথে এরকম সমস্যা হয়েছিল তখন কিন্তু আমি ক্যাম্পাসের প্রশাসনকে নিজে ফোন দিয়ে বলি, ট্রেজার স্যারকে, প্রক্টর স্যারের কল দিয়ে বলি যে আপনারা দ্রুত সময়ে ছাত্র রাজনীতির সংস্কারটার নিশ্চিত করেন। তখনও কিন্তু ডাকসু নিয়ে কথা উঠেনি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ছাত্র রাজনীতিরও কোনো ধরনের সংস্কার প্রস্তাবনা তারা দিতে পারেনি। একই সাথে আমরা যদি ডাকসুর ক্ষেত্রে দেখি বা আদার ছাত্র সংসদ নির্বাচনগুলো দিকে তাকাই, সেই ব্যাপারেও কিন্তু সরকার মানে আমরা গভর্নমেন্ট বলি বা ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে ওই ধরনের কোনো অ্যাক্টিভিটি দেখিনি। এখন জাকসুর বা জাহাঙ্গীরনগরের যে ছাত্র সংসদ তারা কিন্তু চেষ্টা করছে যে আচ্ছা এই ব্যাপারে তারা কোনো গঠনতান্ত্রিক সংশোধনের মধ্যে যেতে পারে কিনা। আমরা আশা করবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অপরাপর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একটা গঠনতান্ত্রিক সংশোধনের মধ্যে গিয়ে দ্রুততম তারা সময়ের মধ্যে, এটা গঠনতান্ত্রিক সংশোধনের জন্য খুব একটা সময়ের প্রয়োজন নেই। ইউনিভার্সিটি সম্ভবত 4 তারিখে তারা মিটিংয়ে বসবে এই বিষয়টা নিয়ে এবং আশা করি যে খুব দ্রুত এটা শেষ করে কিন্তু মার্চ এপ্রিলের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রসেস শুরু করাটা আসলে ইউনিভার্সিটির পক্ষে সম্ভব। অনেক ধন্যবাদ উমামা ফাতেমা, ধন্যবাদ মাহির শাহরিয়ার রেজা। দর্শক শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।